দেশ এবং দেশের বাইরে যে মুসলিম ভাই বোন রয়েছেন তাদের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম, এবং অন্যান্য ধর্মের যে ভাই বোন রয়েছেন তাদের প্রতি রইল আমার তৃতীয় শুভেচ্ছা। বর্তমান বিশ্বে খুবই খারাপ অবস্থা চলছে, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের সংঘাত, যেটা এখন পর্যন্ত যুদ্ধের রূপ নেয় নাই, তবে যুদ্ধের রূপ নেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। যে প্রভাবটা, এই সংঘাত বা যুদ্ধের প্রভাবটা পুরো বিশ্বকেই বহন করতে হবে, কারণ বিশ্বের তেল গ্যাস রপ্তানি 10 এবং 15% ইরান থেকে আসে। এই তেল এবং গ্যাসের 10 এবং 15% বিশ্বের চাহিদা পূরণ করে ইরান। বর্তমান সংঘাতের ফলে পুরো বিশ্বর অর্থনীতি হুমকির মুখে। যে আধিপত্যবাদী যে শক্তিরা রয়েছে তাদের উপরে প্রভাব পড়বে, কিন্তু কম। আমাদের মতো যে দেশের মানুষগুলো রয়েছে দারিদ্র্য সীমার নিচে বা মধ্যম পর্যায়ে যারা রয়েছে তাদের উপরে অনেক প্রভাব পড়বে, বিশেষ করে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। আধিপত্য শক্তিগুলো পুরো বিশ্বকে দাসত্ব পালন করিয়ে রাখতে চায়, যেরকমটা আপনারা দেখছেন আফ্রিকাতে। আফ্রিকায় প্রচুর খনিজ সম্পদ থাকা সত্ত্বেও সেখানে মানুষ এখনো অনাহারে, বিনা চিকিৎসায়, বিনা শিক্ষায় এখনো সেকেলের মানুষের মতোই পড়ে আছে। এখন বর্তমানে তারা পুরো এশিয়াকে অশান্ত করছে, যেটা আপনি এবং আমি দেখতে পাচ্ছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘদিন চলার কারণে পুরো বিশ্বের উপরে প্রভাব পড়ছে। দরিদ্র যে দেশগুলো রয়েছে তাদের উপরে প্রভাবটা অনেক বেশি পড়েছে। তার মধ্য দিয়ে গেল আবার ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে সংঘাত। খুবই ভালো, সেটা খুব অল্পতেই মিটে গেছে। এটা আমাদের জন্য খুবই ভালো, কারণ আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের উপর অনেক প্রভাব পড়ে। এখন যেটা শুরু হয়েছে, কিছুদিন আগে আমরা দেখছি ফিলিস্তিনের গাজা শহর এবং ফিলিস্তিনের যে নির্মম এবং যে অত্যাচার, যে মানবাধিকার লঙ্ঘন, তারা আমাদেরকে মানবাধিকার লঙ্ঘনের বাণী শোনাচ্ছে, কিন্তু তারাই সবচেয়ে মানব হত্যা বেশি করছে। কিন্তু আফসোসের বিষয় এইটা, সমস্ত দেশ তারা ন্যায় রেখে অন্যায়ের পক্ষে কথা বলছে অথবা নীরবতা পালন করছে। যদিও ন্যায়ের পক্ষে কথা বলছে, সেটা জোরালোভাবে বলছে না, যার কারণে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। ইরান পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে, এটা প্রতিবেশী যারা আছে তাদের জন্য নিরাপত্তা হুমকি। সে বাড়াচ্ছে, এখনো বানায়নি, সে বানাতে পারে, সেই আতঙ্ক থেকে আপনি তার উপরে হামলা করে দিলেন। এই হামলায় আপনারা যারা শাসক আছেন তারা তো তাদের মতো আছেন, তারা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আছে, কিন্তু সাধারণ যে জনগণ তাদেরকে হুমকির মুখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। যত যুদ্ধই হয়েছে পৃথিবীতে সবকিছু আলোচনার মাধ্যমে শেষ হয়েছে। আলোচনার মাধ্যমে অনেক কিছু করা যেত, কিন্তু আপনারা সেটাকে সংঘাতের রূপ দিয়েছেন, যেটার প্রভাব পুরো বিশ্বের মানুষের জীবনযাত্রার মানের উপরে পড়েছে, অর্থনীতির উপরে পড়েছে। এখনো কার্যত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যে আগানো যেতে পারে, সেটা নিয়ে আগানোর মতো কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। মার্কিনিরা এক সময় এক কথা বলে, পরে দেখি আবার আরেক কথা বলে। আর বর্তমান মিডিয়াকে তো বিশ্বাস করা খুবই দুষ্কর, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝার কোনো অবকাশ নেই। দেখা যায় মিডিয়াতে যেটা আসছে বেশিরভাগই মিথ্যা। পূর্বের কোনো ঘটনা ঘটছে, সেগুলা সাম্প্রতিক সময়ের ঘটনা খুবই কম পাওয়া যাচ্ছে। এটাও দুঃখজনক। মানুষ যেটা দেখে আসলে সেটাই বিশ্বাস করে, কিন্তু মিডিয়ার কথা সবকিছু বিশ্বাস করা যাবে না, কারণ তারা তাদের হেডলাইনটাই এমনভাবে করে যেন আপনি সেখানে সেই খবরটা না দেখে আপনি যেতে পারবেন না, এমন অবস্থা।
যেরকমটা হয়। আর আমরা যেটা দেখতে চাই সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেইটাই আমাদের সামনে প্রদর্শন করে। যে ভিডিও দেখতে চাই খেয়াল করে দেখবেন, আপনি যখন 5 মিনিটের জন্য কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি ঢুকবেন, ইউটিউব হোক, ফেসবুক হোক বা অন্য কোনো গণমাধ্যম হোক, আপনি 5 মিনিটে সেখান থেকে বের হতে পারবেন না। আপনি দেখবেন এটা ভালো লাগছে, আর একটা ভালো লাগছে, তারপর দেখতে 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 অনেক সময় কেটে গেছে, তারপর শেষ হচ্ছে না। মানে সময় ক্ষেপণ হচ্ছে, অনেক সময় চলে যাচ্ছে। একটা কাজ করবেন, দেখা গেল কাজটা করতে পারলেন না, কারণ ওখানেই সময়টা ব্যয় হয়ে গেছে। তো সব পরিশেষে এটাই বলবো, ইরানের এখানে শুধু ইরানের পতন না, ইরানের পতন মানে পুরো মধ্যপ্রাচ্যের পতন এবং আধিপত্যবাদীদের আর একটা বিজয়। মুসলিম বিশ্ব বা অন্যান্য যে মুসলিম সম্প্রদায় আছে, যাদেরকে আমরা মুসলিম বিশ্ব হিসেবে জানি, তাদের থেকে ওইভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। সবাই শুধু সোশ্যাল মিডিয়ায় এসে বলে যাচ্ছেন এতটুকুই, কার্যত ভূমিকা রেজাল্ট 0। আমরা যারা বাংলাদেশে আছি তারা অনেক কিছুই ভেবে বসে আছি। আসলে আপনি আমি যেভাবে ভাবছি পরিস্থিতিটা ওরকম না, পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। যে যার স্বার্থে ব্যস্ত। যাক, দেখা যাক আল্লাহ পাক কী করেন, যেটা ভালো তিনি সেটাই করবেন আশা করি। এখানে ইরানের উপরে যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে, কারণ ইরান তো আগে হামলা করেনি, ইরানের উপরে হামলা করা হয়েছে, তার জবাব দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর এই যুদ্ধটা এত তাড়াতাড়ি শেষও হচ্ছে না, এটা দীর্ঘায়িত হচ্ছে। কারণ হলো, আপনি দেখেন প্রথম হামলাই ইরানের একবারে মাথা যারা রাষ্ট্রটাকে টিকিয়ে রাখে, রাষ্ট্রের ভিতটা যারা টিকিয়ে রাখে, এক কথায় গাছের শেকড় যারা, তাদেরকে হত্যা করা হচ্ছে। এবং তাদের এখনকার টার্গেট হলো সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তারা চাচ্ছে ইরানকে দখল করা না, তারা চাচ্ছে শাসন ব্যবস্থা পাল্টে দেওয়া। যেটা আগে তাদের শাসক ছিল ওয়েস্টার্ন কালচারের, পশ্চিমা ধারার, তারা সেটাই আবার বাস্তবায়ন করতে চাচ্ছে এবং খামেনি অধ্যায় শেষ করতে চাচ্ছে তারা। এটাই তাদের মাস্টার প্ল্যান। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করতে পারলে তাদের কাজটা খুব সহজ হয়ে যায় এবং তারা সেই লক্ষ্যে আগাচ্ছে। এবং আপনি দেখেন এখানে ইরানি প্রযুক্তির বিপক্ষে সারা বিশ্বের উন্নতি প্রযুক্তি যত দেশ রয়েছে, যত উন্নত প্রযুক্তি রয়েছে, সব কিছু দিয়ে ইরানকে মোকাবেলা করছে এবং ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। ইরান দেখেন 100-200 ক্ষেপণাস্ত্র ছুটছে, কিন্তু সব ক্ষেপণাস্ত্র তো ইরানে যাচ্ছে না। ইরাকে মার্কিন ঘাঁটি রয়েছে, জর্ডানে মার্কিন ঘাঁটি রয়েছে, জর্ডানের বিমান বাহিনী রয়েছে। এই 3 স্তরের প্রতিরক্ষা ভেদ করে যখন ইসরায়েলে যায়, তখন ফার্স্ট অ্যারো সে ধ্বংস করে ক্ষেপণাস্ত্র, তারপর সেকেন্ড অ্যারো সে ধ্বংস করে ক্ষেপণাস্ত্র, তারপরে যাচ্ছে আপনার আয়রন ডোম, যেটা আমরা জানি পুরো পৃথিবীতে সফল এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম। তারপর সেই আয়রন ডোম ধ্বংস করছে ক্ষেপণাস্ত্র। তো ভাবতেই পারছেন আপনি, এতগুলো বাধা অতিক্রম করে 2000 মাইল পাড়ি দিয়ে যখন কোনো ক্ষেপণাস্ত্র যায়, সেখানে ক্ষয়ক্ষতিটা কতটা হতে পারে। তারপর ইরানের সামর্থ্য অনুযায়ী যথেষ্ট চেষ্টা করছে জবাব দেওয়ার। তবে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, শান্তির পক্ষে। আমরা বাংলাদেশি মানুষ হিসেবে সবসময় আমরা যুদ্ধের বিপক্ষে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।